বন্ধুরা, আজকের আমাদের পডকাস্টটি খুবই সেন্সিটিভ একটি বিষয়। পডকাস্টটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। যদি কোনো স্থানে আপনাদের মনে হয় যে আপনারা এই পডকাস্টটি সহ্য করতে পারছেন না, আপনারা সেখানেই কুইট করতে পারেন। ঠিক টপিকের বিষয়, আজকের টপিক আত্মহনন এবং তার সমাধান। আমাদের সমাজে আত্মহননের ঘটনা প্রায় দৈনন্দিন লেগেই রয়েছে। তার সমস্যা এবং সমাধান এই নিয়েই আজকের আলোচ্য বিষয়। আজকে আমাদের পডকাস্টে রয়েছেন সুমনাদি। সুমনাদি ইতিপূর্বেও আরেকবার আমাদের পডকাস্টে এসেছেন। আজকে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন সুমনাদি। সুমনাদিকে যদি আপনারা খেয়াল থাকে, আমাদের প্রথম যে পডকাস্ট সিজন 2 এর যে ফার্স্ট পডকাস্ট, তাতে উনি অতিথি ছিলেন। আজকে আবার উনি এসেছেন। দিদি, কেমন লাগছে আমাদের এখানে এসে? নমস্কার, খুব ভালো লাগছে অবশ্যই, কারণ আপনাদের পডকাস্টগুলো এত ইনফরমেটিভ এবং অ্যাওয়ারনেস যুক্ত, তো সব মানুষের জন্য এটা খুব প্রয়োজনীয় এবং আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। আধ্যাত্মবিদ্যায় মূলত বলা হয় যে শরীর, মন, আত্মা, আমাদের শরীরের এই তিনটি স্তর, এবং এর মধ্যে আত্মা, যার কোনো বিনাশ নেই, যার কোনো কিছু গ্রোথ নেই, কোনো কিছুই নেই। যা কিছু পরিবর্তনশীল তা হচ্ছে শরীর এবং মন। এবং মন তো মানে ক্রম পরিবর্তনশীল। তার কারণ হচ্ছে যে মন প্রতিটি ঘটনায় রিয়াকশন দিতে থাকে। এবং আমাদের এই যে আত্মহননের চেষ্টা বা কিছু, এইগুলোর নেপথ্যেও রয়েছে মনই। অবশ্যই। বিজ্ঞান এক্ষেত্রে কি বলে, মনোবিজ্ঞান? দেখো, একটা খুব সত্যি কথা বলতে, মন এই শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু মন কোথায় কিন্তু আমরা জানি না। এবার এক্ষেত্রে আবার একটা ভাগ আছে, মাইন্ড অ্যান্ড সোল, আবার ব্রেন। মনের অনুভূতি যেটা হয় সেটা পুরোটাই আবেগপূর্ণ একটা ব্যাপার। ইমোশন অলওয়েজ আ হেলদি থিং, বাট আমাদের মনে হয় যে আবেগপূর্ণ ব্যাপারগুলো কোথাও আমাদের মনের মধ্যে কত ধাক্কা মারে। এইবার অনুভূতিকে যদি সামনে আনি, ধরো খুব দুর্বল মনে কেউ রয়েছে, তার ব্রেন কাজ করছে না, সে ভাবতে পারছে না, তখন ওই অনুভূতিটা, অর্থাৎ ওই আবেগ, ভালো না লাগা, সেটা মন থেকেই আসে। এই যে আত্মহননের কথা বলা হলো, এই আত্মহননের পথটাও সে হঠাৎ করে মন খারাপ, মনের পরিবর্তন সেখান থেকে হয়। তো আপনি যেটা বললেন যে দুর্বল মন, আপনি ডিফাইন করতে পারবেন সবল মন কি আর দুর্বল মন কি, যদি মানে মনোবিজ্ঞানের পার্সপেক্টিভে? অবশ্যই। দুর্বল মন আর সবল মন বলে সেরকম কিছু হয় না, দুর্বল অনুভূতি বলা যেতে পারে। মানে আজকে আমার ভালো লাগছে না, কালকে আমার ভালো লাগতেই পারে। যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মনের ভাবনাটাও কিন্তু সেরকম চেঞ্জ হচ্ছে। এবার দুর্বল কথাটা কখন আনবো? যখন আমরা কোনো ব্যাপারে সমস্যায় আছি, সেটা যে কোনো হতে পারে, ব্যক্তিগত হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে। সেই সমস্যা দিয়ে যখন আমরা সেটা সর্ট আউট করতে পারছি না, তখন আমাদের দুর্বলতা কাজ করে। কারণ তখন আমাদের মাথা কাজ করে না, মাথা তখন ওই প্রশ্নের দিকটা ঠেলে হচ্ছে মনকে, যে কি হবে, কি করব। এই হলো পার্থক্য। রিসেন্টলি আমরা একটি ঘটনা নিয়ে খুব মানে আমার এই ঘটনাটি সবারই প্রায় মন ছুঁয়ে গিয়েছে। মানে ধরুন, এরই 12 বছরের ছেলে, সে যে ক্রাইমটা করেও নি, যেটাকে ক্রাইম বলা হচ্ছে, মানে এটাকে আমরা ছোটবেলায় ক্রাইম হিসেবে ভাবতামও না, এবং সে আত্মহননের পথ বেছে নেয়। এবং এই জিনিসটা মানে সবারই মনকে খুব নাড়িয়ে দিয়ে গিয়েছে। বিশেষ করে মানে আজকে আমাদের সমাজ কোন পথে চলেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মানে মনোবিজ্ঞান এই বিষয়ে কি বলে? হ্যাঁ, এই বিষয়টা মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা এত হৃদয় বিদারক এবং যন্ত্রণাদায়ক, এবং সেক্ষেত্রে অবশ্যই বলবো খুব বিরক্ত হয়েছিলাম এবং বিষয়টা নিয়ে লিখেও ছিলাম আমি, যে ছেলেটি চলে যাওয়ার পর পুরোনো ফুটেজগুলো, মানে যা ঘটনা ঘটেছিল, যে একটা চিপসের প্যাকেট পড়েছিল, বাচ্চাটা চারপাশে ঘুরে তারপর প্যাকেটটা নিয়েছিল, এই বিষয়টা পরে কেন, আগে কেন হলো না? ইন বিটুইন তার মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে একটা 12 বছরের ছেলে আই কুইট বা আমার আত্মহননের দরকার, আমি পৃথিবীতে থাকবো না, এই ভাবনাটা আসাটা একটুখানি অবাকজনক বিষয়। এবার আমাদের ছোটবেলায় মানে অবশ্যই এই কথাটা আমি বলবো যে অনেকেই এটা বলেন যে জেনারেশন গ্যাপ, আগের জেনারেশন এখন জেনারেশন অনেক চেঞ্জ হয়েছে। আমাদের ছেলেমেয়েরা কোভিড দেখেছে, আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে পড়াশোনা করেছে, ল্যাপটপ কম্পিউটার হাতে এসছে।
এবং ফোন, এবারে আত্মহনন বা এত কিছু, বা এখন ফোনটা এত সহজলভ্য, অনেক ঘটনা সামনে চলে আসে। এবার যে আমার যদি কিছু সমস্যা হয় এবং সেখানে আমি আত্মহত্যাই করবো, এটাই আমার লাস্ট কাজ, সেই বিষয়টা আমার খুব কনফিউশন জাগে। আর অবশ্যই বলবো পেরেন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিশেষ করে যারা মাদের একটা ব্যাপার থাকে, আমরা সন্তানদের কিন্তু খুব ভালো করে চিনি যে আমার সন্তান হয়তো, যেহেতু মানে আমরা সবাই ডিফারেন্ট পার্সোনালিটি, তো আমার সন্তান একটু চুপচাপ থাকে, একটু অন্য রকমের, কেউ চঞ্চল, এগুলো কিন্তু মায়েরা বোঝে। আমার একটা কথা আমার বলতেই হয়, এখানে পেরেন্টিংটা আমার একটা প্রশ্নের জায়গা। আর সমাজ, মানুষ, এরা এত বেশি উত্তেজিত সব ব্যাপারে, মানে লোককে আগে ধরে মারো, মানে এই কনসেপ্টটা একটা খুবই লজ্জাজনক অবশ্যই, যে একটা বাচ্চা হাতে একটা চিপসের প্যাকেট, তাকে লোকে ধরে মারলো। মানে আমি আবার শুনলাম তার মাও নাকি তাকে মেরেছিল। তো এই বিষয়গুলো বড্ড মনকে নাড়া দিয়েছিল। এই বিষয়টা মোটেই সুস্থ আমি বলবো না, সমাজের ক্ষেত্রে অবশ্যই না। আর এটা অবশ্যই বুঝতে হবে যে অ্যাডোলেসেন্ট স্টেজটা না একটা অন্যরকম, মনের একটা ব্যাপক পরিবর্তন হয়, খুব ইমোশনাল। এই যে আপনি বললেন দুর্বল মন, সবল মন, মনটা এত বেশি চেঞ্জ হয় বিকজ অফ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেস। এই সময়টা কিন্তু ছেলে মেয়েকে ধরে রাখার ব্যাপারটা, তাদের মানসিক স্বাস্থ্যটা বোঝা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এই মানসিক স্বাস্থ্যটা বুঝতাম, তাহলে এই ক্ষতিগুলো হয়তো হতো না। বেসিক্যালি আমাদের জীবনের যে পিলার, সেটা হচ্ছে আমাদের চাইল্ডহুড। এবং আমাদের যখন চাইল্ডহুড ছিল, বেসিক্যালি যারা 90s কিডস এবং 80s কিডস, তাদের ক্ষেত্রে যেটা ছিল যে আমাদের শুধু পড়াশোনা ছিল, বিকেলবেলা হলে খেলা ছিল এবং টিভিতে খেলা দেখা ছিল। এর বাইরে বলতে পারেন যে মাঝে মধ্যে বাবা মা অ্যালাউ করলে একটা আধটা সিনেমা। এর বাইরে আমাদের মানে আমাদের ছোটবেলা জুড়ে যেগুলো থাকতো, গল্পের বই পড়া বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের দিনের যখন আমি একটা শিশুকে নিয়ে আমি ডিসকাশন করতে বসবো, তার জীবনে অনেক কিছু রয়েছে। সে 18 ক্রস না করলেও তার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার নিজস্ব কিছু ফলোয়ার্স রয়েছে, তাকে কিছুকাল আগে যেটা একটু বেশি পরিমাণে দেখা যেত যে বাচ্চাদেরকে রিয়েলিটি শোতে নিয়ে যাওয়া হচ্ছে। তো সুতরাং আমাদের তুলনায় আমাদের যে পরবর্তী যে শৈশবগুলি এসছে, তাদের উপর স্ট্রেসটা ছোটবেলা থেকেই অনেক বেশি। আমাদের থেকে ওদের জীবনগুলো অনেকটা আলাদা, আমাদের মধ্যে ফ্রি মাইন্ড নয়। তো দ্যাটস ওয়াই। তো ডু ইউ থিঙ্ক মানে আজকের দিনে এই যে শিশুদের মধ্যে যে আত্মহননের যে চেষ্টাটা আসছে, এইটা সামহাউ ডিউ টু ব্যাড প্যারেন্টিং? এই বিষয়ে বলতে গেলে, যে আমি একটু আগেই বললাম যে জেনারেশন গ্যাপ। আমাদের জেনারেশনে ছোটবেলায় কবিতা বা আবৃত্তি করা, বা ধরুন কোনো নাচের কম্পিটিশন হলো, আঁকার কম্পিটিশন হলো, সেটা একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। আমরা এটা এনজয় করতাম। বেসিক্যালি পাড়ার ফাংশনে পারফর্ম করতে পারাটা আমাদের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট। এক্স্যাক্টলি। আর সেটা আমরা খুব খুব আনন্দ পেতাম। বাবা মায়েদেরও সেটাও কোথাও একটা ছোটখাটো যে পড়াশোনাটাই মেন কিন্তু আমাদের ছিল। কিন্তু সময় বদলেছে। এই যে বললাম যে সময়ের সাথে সাথে অনেক কিছু অ্যাক্টিভিটি সংযোজন হয়েছে। যেমন একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা ছোটবেলায় একটা আমাদের রচনা পড়তে হতো, মনে আছে, যে বিজ্ঞান অভিশাপ নাকি আশীর্বাদ। তেমনই যদি আমি এখন এই ল্যাপটপ, কম্পিউটার সবকিছু পরপর ধরি, ওর মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এবার সমস্যা হচ্ছে আমরা সবকিছু দোষারোপটা করি। দেখুন একটা কথা বলি আপনাকে, পরমাণু বোমা আবিষ্কার হয়েছে, সব থেকে বড় ধ্বংসের কারণ কিন্তু পরমাণু বোমা। আমরা জানি দেশের পর দেশ শেষ হয়ে যায়, কিন্তু তাও আমরা সেটাকে রেখেছি। এইবার ল্যাপটপ, কম্পিউটার, সম্পর্ক, এগুলো পরপর সাজাচ্ছি। পেরেন্টিং এর জায়গাটা আপনাকে একটু বলি, যে ব্যাড পেরেন্টিং, গুড পেরেন্টিং, ব্যাড পেরেন্টিং এর জায়গায় সব থেকে বড়, যতগুলো আমি কাউন্সিলিং করে বুঝেছি, বাবা মা মেনলি সমস্যাটা যখন সন্তানদের নিয়ে এসে বলে যে সমস্যা হচ্ছে, রুট কজটা কিন্তু বাবা মার সমস্যা। ছেলে মেয়েটি এসেও মানে খুব অসহায় বলে যে ম্যাম আমার কিন্তু বাড়িতে খুব সমস্যা হচ্ছে বা আমার প্রবলেম হচ্ছে, ওটা ওরা বলবে না, আপনি প্লিজ বলবেন না। তো রুট কজ হচ্ছে এটা। তারপর আমরা আবার এক্সপেক্ট করছি যে ছেলে মেয়েদেরকে আমাদের রিমোট কন্ট্রোলে চালাবো, আমি হাতে মোবাইল তুলে দিচ্ছি, আমাকে কোথাও এটা মানে মাঝখানে রেখে বলতে হবে যে দেখো এইটা মোবাইলের টাইম তোমার জন্য, এই সময়টা তোমার জন্য আমি ধার্য করলাম, এই সময়টা তুমি এটা করবে। কিংবা ইনস্টাগ্রাম বা এগুলো 18 বছরের আগে হবে না। আমরাও কোথাও সন্তানদের ভয় পেতে শুরু করেছি, যদি কিছু করে ফেলে, যদি বাড়ি থেকে চলে যায়। আজকাল আমরা দেখি যে নিজেদের বাচ্চাদেরকে ইউটিউব বা
ইনস্টাগ্রামে রিলে বেশি করে দেখানো, তাদেরকে দিয়ে রিল বানানো, এই টেন্ডেন্সিটাও বেড়েছে। তো এবার কি হচ্ছে, এর ফলে তারাও বুঝতে শিখে গেছে ভিউজ কত হয়, কমেন্টস কাকে বলে, এবং আমাদের সমাজে তো বেশ কিছু মানুষ বসেই রয়েছে উল্টোপাল্টা কমেন্টস করার জন্য। মানে তাদের মন তৈরিই নয় এই সব জিনিসগুলোর জন্য, কিন্তু বাবা মাই কোনোভাবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ঠেলে দিচ্ছে তাদেরকে এই বিশ্বের সঙ্গে, মানে একটা কম্পিটিশনের জন্য। তো ডোন্ট ইউ থিঙ্ক যে এই জিনিসগুলো ওপরেও একটা নিয়ন্ত্রণ আনা উচিত? আপনার প্রশ্ন একদমই মানে খুব বাস্তব সম্মত, অবশ্যই বলবো। কারণ হচ্ছে ঠিক বলেছেন, কোথাও আমরাই ওদেরকে ঠেলে দিচ্ছি, একটা রঙিন জগতের সাথে পরিচয় করাচ্ছি। দেখুন, আমি একটা কথা বলি, যেমন ছোটবেলায় যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, টিনেজ এলো, বেশ সাজতে ভালো লাগতো, আয়নার সামনে দাঁড়াতাম, সেটা আমাদের ওইটুকুই ছিল। তারপর আমাদের আবার নিয়ন্ত্রণ রেখা ছিল। এখন কি হয়, ছেলে মেয়েকে কিন্তু অনেক বেশি ওপেন স্পেস দিচ্ছে বাবা মা। এই যে আপনি বললেন যে রিলস করা বা কোনো কম্পিটিশনে যাওয়া, মানে হচ্ছে এটা লার্জ, সবাই দেখছে, ভোট দিচ্ছে, এই ব্যাপারগুলো করা, সেক্ষেত্রে জানেন তো ওদের মধ্যে শৈশবগুলো বা ওদের সেই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে, ওরা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। এবারে হঠাৎ করে বড় হওয়া মানে হচ্ছে মানসিকভাবে কিন্তু সে ছোট, কিন্তু হঠাৎ ভাবনা চিন্তা তার পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যে যখন সেখানে ভিউজ মানেই হচ্ছে আমি ভীষণ ফেমাস হয়ে গেলাম, এই যে ফেমাস ভাবাটা, সবাই দেখবেন আজকাল যা রিলস হয় বা যা কিছু হয়, সবাই নিজেদের খুব ফেমাস মনে করে, বা তারা বিশাল কিছু হয়ে গেছে মনে করে, একটা একটা অন্য ট্রেন্ড নিয়ে চলে, মানে ওদের একটা আলাদা গ্রুপও থাকে। এবার সমস্যা হয় যে মনে রাখবেন যে এইটা কতদিন মেনটেন করা সম্ভব। আলটিমেটলি কিন্তু এই যে রঙিন পৃথিবী, সেটা সবার জন্য কিন্তু সমান নয়, এটা অ্যাকসেপ্ট করতে শেখানো। দেখো, এটার পরও কিন্তু তোমার জীবন আছে, এই ব্যাপারগুলো শেখানো হয় না। ফলে ট্রোলিং, কথাবার্তাগুলো, বাজে কথা বলা, বারবার যেটা বললাম যে প্রথম দিকে, যে সবার জন্য সব মানুষ তো এক হয় না, না সবার নেওয়ার ক্ষমতা এক হয় না, আমরা উই অল আর ইন্ডিভিজুয়াল। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো নিতে পারে না বাচ্চারা। এই হঠাৎ করে আত্মহত্যা করে ফেলা বা হঠাৎ করে মানসিক অসুস্থ, যেগুলো আমরা দেখেছি কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখেছি, হঠাৎ ভীষণ মেন্টাল একটা সমস্যা হয়ে গেল, এই বিষয়গুলো কিন্তু অ্যাওয়ারনেসের বড্ড অভাব। এই বিষয় নিয়ে আপনার একটি লেখা বেরিয়েছিল একটি বিখ্যাত পত্রিকায়, যেখানে একটি নামী স্কুলের একজন ছাত্রী আত্মহনন করেছিল, এবং তার বোধহয় নবম বা দশম শ্রেণীর ছাত্রী ছিল সম্ভবত। কি ঘটনাটা ঘটেছিল যদি একটু, মানে কেস স্টাডি হিসেবে আমাদের দর্শকদের যদি একটু বলেন। হ্যাঁ, আমি লিখেছিলাম তখন সংবাদপত্রে একটা গুরুত্বপূর্ণ কলম আমাকে লিখতে হয়েছিল মানসিক স্বাস্থ্য নিয়ে। বিষয়টা হয়েছিল একটি মেয়ে, এবং মেয়েটি, এই যে আমরা ভাবি যে পড়াশোনায় খারাপ হলে মানুষ সাইকোলজিক্যালি সমস্যায় ভোগে, বা ধরুন কোনো সমস্যা, ফ্যামিলিগত সমস্যায় হয়। মেয়েটি একটা খুব নামি স্কুলে পড়তো এবং সে পড়াশোনা অত্যন্ত ভালো, মানে এরপর আর ভালো বলা যায় না, ভালোরও তো একটা জায়গা থাকে, কিন্তু সে কোথাও মানসিকভাবে হ্যাপি ছিল না। এই যে একটা ব্যাপার, ও কিন্তু টিনেজ ছিল, যেটা আমরা লক্ষ্য করেছিলাম, বা ওর বিভিন্ন লেখা, কাগজপত্র, সেখানে কিছুটা পেরেন্টিং এর সমস্যাও ও অ্যাড করেছিল, যে সমস্যা হচ্ছে, মানে এরকম যেটা হয় নর্মালি। ধরুন পেরেন্টিং মানেই তাই যে খারাপ সেটা বলবো না, আমরা অনেক সময় বাবা মার সাথে ঝগড়া হয়ে গেলে আমরা অনেক সময় লিখি না, আজকে ভালো লাগলো না, আজকে মায়ের সাথে আমার ঝামেলা হলো, ইটস আ ভেরি নর্মাল থিং। কিন্তু যখন হঠাৎ করে সে আত্মহননের পথ বেছে নিল, সে নিজেকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছিল সেটা মানে ভাবলেও গা শিউরে ওঠে। তার কিছু ভালো লাগছিল না, তার পড়াশোনা করে সে বেস্ট রেজাল্ট করেও তার কিছু ভালো লাগছিল না। তার হাতের লেখা, মানে এখানে অ্যাড করব, সুইসাইডাল হওয়ার আগে অনেক কিছু বিষয় দেখা যায়। তোরও হাতের লেখার মধ্যেও, যেটা গ্রাফোলজি আমরা যতটা জানি শিখেছি, যে হাতের লেখার মধ্যেও তার কোথাও আই কুইট এই ভাবনাটা ফুটে উঠেছিল। উদাহরণস্বরূপ বলতে পারি যে হিটলারের যে লাস্ট সুইসাইডাল নোটটা ছিল, সেটা জাস্ট এরকম নেমে পড়ে গেছিল, মানে হচ্ছে আই কুইট শেষের দিকে। হ্যাঁ, তো যাই হোক, এরকম অনেক কিছু বিষয় তার মধ্যে ফুটে উঠেছিল। তার ভালো না লাগা, নিজের মতো থাকা, একা একা থাকা, কোথাও মনে হয় জীবনের সাথে তার একটা বিরক্তির জায়গা জুড়ে গেছিল। তাই জন্যই তার হঠাৎ করে চলে যাওয়া, যেটা ভালো করে কেউ বলতে পারবে না কেন, কিন্তু ওই যে ব্যাপার, মন একটা ভীষণ জটিল প্রক্রিয়া। এবার আমরা একটু বড়দের দিকে আসি, মানে ধরুন কৈশোর এবং সদ্য যুবক যারা, তাদের জন্য। তো
মূলত কলেজ যাচ্ছে বা তার থেকেও বেশি হায়ার স্টাডিজ করছে, এই সময়টা মানুষ মূলত স্বপ্ন দেখে এবং নতুন রকমের স্বপ্ন, যেমন এই কাজ করব বা আমার এই প্রফেশন হবে, কিংবা সদ্য প্রেমে পড়তে শেখে, কিংবা বলতে পারেন আবার ডার্ক সাইডগুলো যদি বলি, নেশা আসক্ত হতে শুরু করে। নেশা বিভিন্ন রকমের, মানে এক রকমের তো নয়, অনেক রকমের নেশা হয়, সেই সমস্ত নেশার মধ্যে আসক্ত হতে থাকে এবং বদ সঙ্গে পড়লে তখন সেই তার ইম্প্যাক্টটাও পড়ছে মনের মধ্যে। তো এই সময় মনের ভেতরটা কি চলে, কারণ এখান থেকে কিন্তু অনেক মানুষ আত্মহননের পথ বেছে নেয়, যেটা কিন্তু ম্যাক্সিমাম কেসেসে দেখা যায়। এই আজকের দিনে আমি একটা জিনিস বলতে পারি, আমাদের 3 ইডিয়টস সিনেমাটা বোধহয় সবারই দেখা, এবং সেখানে যেখানে জয় লোবো আই কুইট লিখছে, ওইটা পুরো সিনেমাটা হাসির, কিন্তু ওই কিছুক্ষণের জন্য আমরা সবাই থমকে গেছিলাম। মনে পড়বে নিশ্চয়ই, আপনারও নিশ্চয়ই মনে আসে। তো যদি কিছু বলেন। জীবনের প্রত্যেকটা অধ্যায় আমাদের ইম্পর্টেন্ট, শৈশব ইম্পর্টেন্ট, অবশ্যই তার পরবর্তীকালে কৈশোর, যৌবন, সবকটাই খুব ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। এবার হচ্ছে যে এই যে বললাম মানুষ ভিন্ন, এবার প্রত্যেকটা পার্ট আমি কিভাবে নেব। আমাদের জীবনে প্রত্যেকেরই একটা প্ল্যান এ থাকে, যেটা আমরা মোস্টলি ফোকাস করি। ধরুন ভালো একটা চাকরি করব, ইঞ্জিনিয়ারিং পড়বো বা ডাক্তারি পড়বো, বা আমার নিজের যেটা ভালো লাগছে পড়বো। শুধু তো এটা না, আরো অনেক অপশনস আছে, এখন তো আরো অপশনস খুলে গেছে। এরপর হচ্ছে যে প্রেমে ধাক্কা। জীবনে প্রথম প্রেম যদি হয়, তারপর যেটা যদি সাকসেসফুল না হয়, সেটার কিন্তু একটা বেদনা আছে, মন তো ভাঙবে, মানে এটা মন ভাঙবে না বললেই ভুল হয়। তেমনি আবার রেজাল্ট যদি সেরকম না হয়, বা সিবিএসসি, আইসিএসসি কিংবা 11-12 এর রেজাল্ট ভালো না হয়, গ্র্যাজুয়েশনের না ভালো হয়, সেটাও সেই ধাক্কার মতোই হয়। এইবার হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান এ, যেটা আমাদের কোথাও সাকসেসফুল হলো না। এবার আমাদের একটা প্ল্যান বি ভাবতে হবে, যেটাতে হয়তো আমাদের দুঃখ, যন্ত্রণা, এক্সপিরিয়েন্স থাকবে। সেই প্ল্যান বিটা সবার ক্ষেত্রে নেওয়াটা সম্ভব হয় না। এই যে আপনি বললেন যে সাবস্টেন্স অ্যাবিউজ, নেশার কথা, নেশা বিষয়টা আসেই, এবং ছেলে মেয়ের মধ্যে এখন তো উভয়ে দেখি নেশার বিষয়ে আসক্তি আসে। এবং অবশ্যই দেখবেন যদি অন্যরকম নেশা হয়, তখন বাবা মার থেকে পয়সা চুরি করা, গয়না বিক্রি করে সেগুলো করা, সেই ব্যাপারগুলো আসে। তখন ওই বৎসঙ্গের ব্যাপারটা চলে আসে। কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখেছি যে কোথাও এরা বাবা মার থেকে বড্ড দূরে, বা আমরা সমাজে বাবা মাকে একটা অন্যরকম জায়গায় ভাবি যে তারা হচ্ছে ভগবান, তাদের কোনোদিনই কোনো কিছু ভুল হবে না, তারা কোনোদিন কোনো কিছু ভুল করবে না, এই ব্যাপারটা। এবার ওইখান থেকে কি হয়, ব্রেক হয়ে যায়, যে আমরা কোথাও আমাদের এক্সপেকটেশনগুলোতে গুলিয়ে ফেলি। বাবা মাও ছেলে মেয়ের প্রতি প্রচন্ড এক্সপেকটেশন, ছেলে মেয়েদেরও বাবা মার প্রতি এক্সপেকটেশন, ব্যাপারটা পুরোটাই গুলিয়ে যায়। এইখান থেকেই ধাক্কা, আঘাত, এবং হচ্ছে নানা রকম বৎসঙ্গে আর কি পড়ে যাওয়া। আর কি বৎসঙ্গ বলতে হয়তো কোনো বন্ধু অন্যরকম ভাবে তার লাইফস্টাইল, বলবো না, তাদের জীবনযাত্রা অন্যরকম, ভাবনা চিন্তা অন্যরকম, সেইখানে চলে যাওয়া, বা সেইখানে এই যে যদি প্ল্যান বিটা মিসিং থাকে, সেইখানেই সমস্যাটা হয়। যে হতে পারে যে আমি একটা সেকেন্ড চান্স নিই, এই সেকেন্ড চান্স নেওয়ার আগেই ধাক্কাটা হয়ে যাচ্ছে। এবার অনেকেই আবার সেকেন্ড চান্সটাও কিন্তু বা প্ল্যান বিটাও সাকসেসফুল হয় না, তার জন্য আবার প্ল্যান সি থাকে। তো কি হয়, জীবনের এই ধাক্কাগুলো নিয়ে এগিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং। আমি পারলাম না মানে আই কুইট। যদিও 3 ইডিয়টস এর সিনেমার ব্যাপারটা পুরো আলাদা ছিল, কিন্তু জয়ের পারিবারিক ব্যাপার, তারপর তাকে দাঁড়াতে হবে, তার বাবা বয়স হয়ে গেছে, সেগুলো আরও নিতে পারলো না। তখন ওর মনের মধ্যে হচ্ছে না, আমাকে কোনোভাবে এখান থেকে বেরিয়ে পড়তেই হবে। সেই জন্য তাকে ওই ব্যাপারটা, ওই প্ল্যান বিটা তখন ওর মাথায় আসেনি। এইটার জন্যই একটা কোথাও আমাদের মেন্টাল সাপোর্টের দরকার, একটা গাইডেন্সের দরকার, যেখানে আমরা মানুষকে অ্যাটলিস্ট মোটিভেট করতে পারি যে জীবন আছে, জীবন শেষ হয়ে যায়নি। একটা জিনিস এতক্ষণ ধরে আমরা তো ডিসকাশন করছি এই বিষয়টা নিয়ে, বেসিক্যালি কি হয়, মানে যখন একটা মানুষ আত্মহনন বা সুইসাইডের মতন একটা ফাইনাল অ্যাটেম্প্ট নিয়ে নিচ্ছে, তো হোয়াট ইজ ব্যাক ইন দ্য মাইন্ড অফ দ্যাট গাই? এই প্রশ্নটা কিন্তু খুব জটিল, কারণ হচ্ছে যে এরকমও দেখা গেছে সারাদিন সে ভালো সময় কাটিয়েছে, কথা বলেছে, কিন্তু সুইসাইড করেছে। বিষয়টা হচ্ছে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সিমটমস দেখা যায়। অনেকে ভীষণ ডিপ্রেশনে থাকে বহুদিন কেন, বহু বছর,
কেউ হঠাৎ করে ডিসিশন নেয়, এই যে বাচ্চাটির কথা আমরা আলোচনা করলাম যে আমি এই লজ্জাটা নিতে পারবো না বা আমি থাকতে পারবো না, বা এই বিষয়টা দেখেছি মানে তখন সদ্য কাউন্সিলিং করছি আর কি, মানে আমার এটা মনে থাকবে যে মেয়েটির সাথে তার হাজবেন্ডের ঝগড়া হয়েছে। এবার ঝগড়া হওয়ার পর যেটা হয় না যে স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি কোথাও রাগ দেখিয়ে হাত কাটলাম বা সেলফ হার্ম আর কি করতে চাইছি না, বাট এটা কোথাও শো অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মেয়েটি গায়ে আগুন দেয়, ভেবেছিল হয়তো তার স্বামী এসে তাকে বাঁচাবে, এবার যেটা হয় আর কি যে আমি এই কেরোসিন তেল ঢালছি আগুন, কিন্তু আলটিমেটলি মেয়েটি মারা যায়। তো এগুলো হচ্ছে সবটাই ওই যে আবেগের অনুভূতিটা কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটা আমরা শিখি না। যেটা ছোটবেলায় কিন্তু যেমন আমাদের হাতে ধরে এবিসিডি শেখানো হয়, আবেগ কন্ট্রোল করাটাও শেখানো উচিত, কোথায় তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। আর জীবন মানে হচ্ছে আমার কাছে কিছু নেই মানে আলটিমেটলি মৃত্যুর পথ, যেটা আমরা জানি না যে ওপারে কি হয়, ওপারে কি আছে, ওই জায়গাটা পুরোটাই আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমার মনে হয় যে স্কুল কলেজ সব জায়গাতেই সুইসাইডাল এই ব্যাপারটা নিয়ে যে যারা ধরুন অনেক ছাত্রছাত্রীর মধ্যেই তো দেখা যায় সেলফ হার্মের ব্যাপারটা দেখা যায়, সুইসাইড তো পরে, আগে তো সেলফ হার্ম করে, হাত কাটে বা কাটে যা কিছু করে, এগুলো নিয়ে একটু অ্যাওয়ারনেস করা উচিত। কারণ হচ্ছে কার মনে কি আছেন যতক্ষণ না আপনি দেখছেন আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। বাবা মার সাথে হয়তো দীর্ঘদিন কথা বলছেন, এমনি শান্ত চুপচাপ, হঠাৎ করে মনে হয় যে আমি সুইসাইড করে ফেলি, এই বিষয়টা না খুব জটিল। আর এটার পিছনে কোথাও এখনো রিসার্চ চলছে যে মানুষকে কিভাবে আমরা মোটিভেশনের মাধ্যমে সুস্থ রাখবো। এই যে বিষয়গুলো নিয়ে এখনো ভারতবর্ষ বা ধরে নিন তৃতীয় বিশ্বের দেশ সকল যেগুলোকে বলা হয়, এই সমস্ত জায়গায় যেটা হয় যে এগুলো নিয়ে অ্যাওয়ারনেস একটা প্রচার করার চেষ্টা করা হয়, এবং এখনো যদি বলি যে এই অ্যাওয়ারনেস সেই পরিমাণে হয়তো হয়নি। বাট যদি আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ যেমন ইউএসএ, জাপান ইত্যাদি দিকে আমি বলি, সেখানেও কিন্তু মানুষ আত্মহনন করছে, এরকম নয়। কিন্তু সেই সমস্ত জায়গায় কারণটা কি হতে পারে? মানে এখানে ভারতবর্ষের মতন দেশে কিছু মানে বলা হয় গোদা কারণ বলা হয়, সো কল্ড, সরি ফর মাই টার্ম, বাট জিনিসটা হচ্ছে যে ধরুন কেউ ঋণের কারণে, কেউ প্রেমের কারণে, কেউ অর্থনৈতিক বোঝা নিয়ে পরিবারকে টানতে পারছে না, এই সমস্ত কারণে মেনলি সুইসাইড অ্যাটেম্প্ট করে। কিন্তু যেখানে কিনা যে সমস্ত দেশগুলি অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নত, সেই সমস্ত দেশগুলিতে আত্মহনন হচ্ছে, সেখানে কারণটা কি থাকে? অত্যন্ত যুক্তিযুক্ত প্রশ্ন। কারণ কোথাও একটা আমাদের তৃতীয় বিশ্ব দেশ এবং প্রথম বিশ্ব দেশের মধ্যে একটা কোথাও ভাবনা চিন্তা আসে, এবং অবশ্যই আমরা প্রথম বিশ্ব দেশকে এত বেশি অনুকরণ করি, সেই জন্য তো ভাবনাগুলো আসেই। প্রথমে আমি ওয়ান বাই ওয়ান আসি যে লোনের ব্যাপারটা। লোন কিছুদিন আগেই একটা দেখলাম বেশ অনেক জায়গায়, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এবং অবশ্যই ভারতবর্ষের অনেক জায়গায়, যে লোনের ক্ষেত্রে মানে লোন জীবনটা লাইফে এখন লোন ওরিয়েন্টেড লাইফ হয়ে গেছে। বাচ্চার জন্মদিনেও লোন নিতে হবে, বিয়েতেও লোন নিতে হবে, বাড়ি কিনলেও লোন নিতে হবে, ইএমআই, ছোটখাটো খরচ, বেড়াতে যাওয়ার লোন। এবার লোন তো নেওয়া হচ্ছে, কিন্তু লোন পরিশোধ করা এবার সেটা বেড়ে গিয়ে ইন্টারেস্টের সাথে এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষটা শোধ করতে পারছে না, তখন পরিবার শুদ্ধ তারা সবাই মিলে মারা যাচ্ছে। এই ঘটনাটা ভীষণভাবে ঘটছে। এবং লোনের একটা কথা বলবো, লোন হচ্ছে একটা খুব লোভনীয় ফাঁদ, যেখানে একবার পা দিলে হাতে তো টাকা আসবে, কিন্তু সেটা শোধ করার বিষয়ে সমস্যা হয়। এনি গোল্ড লোনেও সমস্যা হয়, যদিও সেগুলো হয়তো কিছু সময় নিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় বা ছোটখাটো কাজ করা যায়, কিন্তু সবার পক্ষে শোধ করা যায় না। তো ওই লোনের যে ফাঁদটা, আমি কতটা পারবো, আমি কতটা পারবো না, সেটা মাথায় রাখতে হবে। আমি যখন পারলাম না, আমার পরিবারকেও সবাইকে মেরে দিলাম, যেখানে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কিছু ভালো ভবিষ্যৎ আছে, সেটা ভাবাও গেল না। এবার আমি ভারতবর্ষতে যেরকম আমরা প্রত্যেক মুহূর্তে সমস্যাগুলো দেখছি, বিদেশে অনেক রকম এরকম সমস্যা থাকে। তারা প্রত্যেকেই তাদের মধ্যে যেটা ব্যাপার, ধরুন আমার যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে শুনেছি, একাকিত্ব ভীষণভাবে কাজ করে। নেশার বিষয়টা খুব ছোট বয়স থেকে স্প্রেড করে, ওদের কাছে অনেক বেশি সহজলভ্য। আর হাতে বন্ধু, এই বিষয়গুলো এতটাই সামনে চলে আসে। কোথায় কি হয় যে ভালো লাগছে না, পারছি না, নিজেকে মেরে দিলাম কিংবা অন্যকে মেরে দিলাম। ওরা সবকিছু পেয়েও কোথাও না পাওয়ার দলে আছে। মন, আমি সবসময় বলবো যে
একটা হাতে পয়সা আসছে, জীবন রঙিন, বেড়াতে যাওয়া যাবে, সব করা যাবে, কিন্তু একাকিত্ব ভীষণ, সবার পক্ষে কিন্তু একাকিত্ব হেলদি না। একাকিত্ব অনেকের ক্ষেত্রে হেলদি, যে অনেকে একাকিত্ব নিয়ে জীবনটা বাঁচে, ভালোভাবে বাঁচে, কিন্তু অনেকে আবার একাকিত্ব সহ্য করতে পারে না। অনেক এই যে যতই আপনি তৃতীয় বিশ্ব বলুন আর প্রথম বিশ্ব বলুন, মানুষের মানসিক সমস্যার কিন্তু কোনো বিশ্ব হয় না। আপনার যদি মেন্টাল ইস্যুস থাকে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স থাকে, পার্সোনালিটি ইস্যু থাকে, বিহেভিয়ারাল ইস্যু থাকে, সেটার তো কোনো দেশ হয় না। সেখানে যে কোনো জায়গায় হতে পারে, হাতে পয়সা আছে কিন্তু আমার মানসিকভাবে আমি সুস্থ নই, আমার কোনো সমস্যা আছে, সেটা তো হতেই পারে। এবার আমি কিছু টপিক আপনার সামনে রাখতে চাই, যেগুলো এই টপিকগুলো কিন্তু মূলত সবার সঙ্গে যে হচ্ছে তা নয়, কিন্তু সমাজের মধ্যে দাঁড়িয়ে, কারণ আমি আর আপনি তো শুধু সমাজ নয়, আমাদের সমাজের মধ্যে সবাই রয়েছে। তো এই যে ইস্যুসগুলো আমি আপনার সামনে রাখছি, মনোবিজ্ঞান এই বিষয়ে কি বলছে একটু আমি জানতে চাই। যেরকম ধরুন কেউ রেপ পীড়িতা হলেন বা মলেস্টেশনের দ্বারা পীড়িতা হয়েছেন, তাদের বা পীড়িতও হয়েছেন বলতে পারি, কারণ আজকাল দুদিকেই হচ্ছে জিনিসটা। তাদের ক্ষেত্রে মানে তারা যখন আত্মহননের পথ বেছে নেয়, তাদের মনে ব্যাক ইন দ্য মাইন্ড কি থাকে? সব থেকে বড় কথা হচ্ছে যে সামাজিকভাবে আমাকে কে কতটা কিভাবে মেনে নেবে। এবার একটি মেয়ে বা অবশ্যই একটি ছেলে, বর্তমানে নারী পুরুষ সবাই নির্যাতিত হয়, এবং তাদের যে নির্যাতনের বিষয়টা থাকে, নারীদের ক্ষেত্রে একটা অন্য ইম্প্যাক্ট পড়ে, পুরুষদের ক্ষেত্রে একটা অন্য ইম্প্যাক্ট পড়ে। নারীদের ক্ষেত্রে কি হয় যে সেই পরিবারটাকে আবার মেনে নেবে কিনা, বা আমি আবার নর্মাল জীবনযাত্রায় ফিরবো কিনা, বা ছোটবেলায় যে ট্রমাটাইজ ঘটনাগুলো ঘটে, হয়তো বাবার দ্বারা, দাদুর দ্বারা, বিশেষ করে পরিবার, কিন্তু সবার আগে আমি বলবো যে বাইরের সমাজ কি করলো, তার আগে পরিবারে একটি মেয়ে বা একটি ছেলে কিন্তু কখনোই সেফ না। এই হলো মেয়েদের একটা যে ইম্প্যাক্টটা পড়ে। এবার ছেলেদের ক্ষেত্রে বলি, একটা কেস স্টাডিজ বললে আপনার সুবিধা হবে। আমার কাছে একটি ছেলে একবার এসেছিল, তার সমস্যা হয়েছিল, তার অফিসে চাকরিটা খুব প্রয়োজন ছিল, কিন্তু তার বস চাইতো তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু ছেলেটি মোটেই রাজি হয়নি। তাহলে এবার আমাদের সমাজে আবার একটা একচোখো ব্যাপার আছে, যে ছেলেটি খুব অতি সহজে আমরা একটি ছেলের নামে কিন্তু বদনাম ছড়াতে পারি, যে ছেলেটি আমাকে বিরক্ত করছে বা এ করছে। তো এইখানে ছেলেদের সাইকোলজিক্যাল জায়গাটা কিন্তু ভীষণ কষ্টকর হয়। তারা এসে বলে যে দেখুন, ছোটবেলায় নির্যাতিত হয়েছি, ছোটবেলায় বাড়ির মানে হয় না, পাশের বাড়ির কাকা এসে বা যারা পড়াতেন তারা এসে বলছে জামা কাপড় খোলো, তোমাকে আমি দেখতে চাই। সেই যে লজ্জাটা, পরবর্তীকালে সে যখন বিবাহিত জীবনে যায় তখনও তার মধ্যে এই সমস্যাটা দেখা যায়। খুব একটা ওপেন হতে পারে না, ট্রমা কাজ করে, সেক্সুয়াল ভাবনাগুলোও খুব একটা বিস্তারিত হতে পারে না। মেয়েদের ক্ষেত্রেও তাই, যে একটা ট্রমাটাইজ লাইফ লিড করার পর সে যখন কোনো সম্পর্কে যাচ্ছে, প্রেম ঘটিত হোক বা বিবাহিত, যাই হোক, বিবাহের সম্পর্ক হোক, সেখানে গিয়ে একটা কোথাও ওদের ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে, ভয় হচ্ছে, যে বিষয়টা যেটা নর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যে নর্মাল থিং, সেটা না মাথায় এসে মনে হচ্ছে যে আমার প্রতি যদি আবার একটা অত্যাচার করা হয়। দু তরফই, একজন পুরুষ এবং নারী, তাদের দুইভাবেই সমাজে ফেস করতে হচ্ছে। এবং তারা যখন এসে কথাটা বলছে, কোথা তাদের এই যে ভেতরে মানে ঘাটা যন্ত্রণা যে ভেতরে আটকে গেছে, সেই সমস্যাটা কিন্তু তাদেরকে মারাত্মকভাবে ক্লান্তি এনে দেয়। এই যে বারবার আই কুইট ভাবনা চিন্তাগুলোকে ডেভেলপ করে, সমাজের এই স্বীকৃতিটা কিন্তু সমস্যার কারণ। এবার আমরা আসছি সমাজের সেই সেকশনটাকে নিয়ে, যারা কিনা সকল তৃতীয় লিঙ্গ, LGBT কিউ। কারণ আমাদের সমাজে ছেলেরা একটু যদি মেয়েলি কিছু কাজ করে তো সঙ্গে সঙ্গে তাকে বলা হয় যে এ তো ছেলে নয়, এ তুমি। আর মেয়েদের মধ্যে যদি কেউ একটু মানে একটু দামালপনা করে দেখায়, তাহলে বলে মেয়ে তো নয়, ও তো ব্যাটা ছেলে, এরকম ভাবে একটা টোন টিটকিরি কাইন্ড অফ হয়। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে যদি কেউ তৃতীয় লিঙ্গেরই হয় বা কেউ যদি LGBT প্লাসের মেম্বার হয়, তাহলে তাকে তো অনেক বেশি ট্রোল সহ্য করতে হয়, এবং এর ফলে তাদেরকে আত্মহননের পথ অনেক সময় বেছে নিতে হয়। আপনি কি একমত এই বিষয়ে? আপনার প্রশ্নটা নিয়ে একটু ভাবাচ্ছে আমায়, কারণ বেশ পুরনো একটা ঘটনা মনে পড়লো। তখন আমরা ছোট, আমাদের পাড়াতেই একজন থাকতেন, তাকে সবাই লেডিস বলে তার নামটা ব্যবহার করতেন। মানে তার চালচলনটা একটু ডিফারেন্ট ছিল,
সে আবার মেয়েদের সাজাতে ভালোবাসতো, মানে বিয়ের আর কি যেরকম বউদের সাজানো হয় সেটা। কিন্তু সে কিন্তু কোনো রকম তার মধ্যে অন্যরকম বিষয় ছিল না, বলতে পারি যে হয়তো সে কোনো পুরুষকে পছন্দ করতো কিন্তু সেটাকে নিয়ে সে অ্যাকসেপ্ট করেছিল। আমি অনেক ছোটবেলার কথা বলছি, যে সে যখন হাঁটতো, এই লেডিস অমুক যাচ্ছে, বা একটু ছেলেদের সাথে কথা বললেই মানে ওর সাথেও প্রেম করছে, এইগুলো না একটা সোশ্যাল ট্যাবু যেটা আমরা ইউজ করতে ভালোবাসি। আর আমি ছোটবেলায় খুব টমবয় ছিলাম, মানে আমাকে বলা হতো যে তুমি মেয়ে না হয়ে ছেলে হলে বোধহয় ভালো হতো। তখন অত বিষয়টা অত বুঝতাম না, পাত্তা দিইনি, কিন্তু পরবর্তীকালে বুঝলাম ছেলে মেয়ে এটা আমরা মাথায় বসিয়ে দিচ্ছি। আবার তৃতীয় লিঙ্গ, একটা মানুষের ব্যবহার ইচ্ছা আলাদা হতেই পারে। একটি ছেলে তার ইচ্ছা হচ্ছে হাতে নেল পলিশ পরতে, চুলটা বড় রাখতে, কিংবা তার পুরুষ সঙ্গীর সাথে কথা বলতে ভালো লাগে, তার মনে হচ্ছে যে আমার ভালো লাগছে। এটা পুরোটাই একটা স্বচ্ছ ভাবনা চিন্তা, নর্মাল। কিন্তু সমাজ কি করছে, সেই নর্মালিটির জায়গায় একটা ভুল ভাবনা মাথার মধ্যে চাপিয়ে দিচ্ছে। আপনি ভেবে দেখুন, কারোকে যদি বারবার করে তার দুর্বলতা বলবো না, সেটা তার প্রকাশটাকে নিয়ে যদি কেউ বারবার করে কুমন্তব্য করে, মানে যেটা হয়, আমাদের একটা নার্সিসিস্টিক বিহেভিয়ার আছে, আমরা লোককে খারাপ কথা বলে, বাজে কথা বলে খুব পৈশাচিক আনন্দ পাই। আপনি পরিবারেও দেখবেন, বাইরেও দেখবেন। তো এইরকম যারা অ্যাক্টিভিটিতে রয়েছেন এবং অন্য মানুষকে কষ্ট দেন, অবশ্যই সেই মানুষটার মধ্যে আত্মহননের জায়গাটা আসবেই। কারণ কোথাও এই বারবার লোকের কাছে বাজে কথা শুনতে শুনতে তার তো না, কোথাও আমি নিজেকে শেষ করে দিই, আর বাঁচবো না, আর জীবনটা আমার এখানে শেষ হয়ে যাবে, ভাবনাটা তো আসে, খুব নর্মাল। দেখুন আপনি ভেবে। এবার আসছি ট্রোলিং এর বিষয়। এই একটি বিষয় যেটা আজ থেকে 10 বছর আগেও কিন্তু বিশেষভাবে এক্সিস্ট করতো না মানুষের লাইফে। এখন মানুষ কিন্তু খুব সচেতন। সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল একটা ছবি দেওয়ার পূর্বে, কিংবা নিজের বাড়ি কোনো অনুষ্ঠান নিয়ে বলার আগে, বা কোনো কিছু নিয়ে বলার আগে মানুষকে অনেক সচেতন থাকতে হয় যে লোকে কি বলবে। আগে কি ছিল না লোকে কি বলবে, কিন্তু এখনো এই বিষয়টা রয়েছে, লোকে কি বলবে। আর এখন যেটা হয় যে তার পরিচিতরা তো বলছেই, তার বাইরে সমাজের বিভিন্ন অন্যান্য লোকেরা এসেও বলে যাচ্ছে যে ট্রোল। আর এই ট্রোলিং আমাদেরকে কতখানি মানসিকভাবে বিধ্বস্ত করছে, যদি কিছু বলে। এই বিষয়ে বলতে গেলে একটা কথা বলি, ওই যে বললাম আমাদের এখন এত আমরা অ্যাডভান্স ভাবনা চিন্তা করছি, আমরা ওই গ্রাসরুটটা ভুলে গেছি। দেখুন একটা কথা ভেবে দেখুন, যে ছোটবেলায় যখন আপনি আবৃত্তি করতেন, বা একটা হয়তো আপনি থার্ড হয়েছেন, তখন আপনাকে বলা হতো আরেকটু ওটা যদি ঠিক করে বলতিস, ওই লাইনটা যদি ঠিক করে হতো তাহলে ভালো হতো। বা ড্রয়িং এ আপনাকে বললো, বা নাচের স্টেপটা তো ঠিক হয়নি। তো ব্যাপারটা আমরা মেনে নিতাম, হয়তো আবার একটু মনের মধ্যে গুজগুজ করতো, কিন্তু বিষয়টাকে নিয়ে আমরা এতটা বেশি ভাবতাম না। এখন এত ওপেন অ্যান্ড অ্যাডভান্স সোসাইটি, সবকিছুই আমরা দেখছি, লোকে নানা রকম ভাবে রিল বানাচ্ছে, নানা রকম ভাবে নানা কিছু পোস্ট করছে। সে রান্নার হোক, সে হয়তো বাড়িতে যে পোশাকটা পরে থাকে সেই পোশাকটা দিয়েই পরেই সে কাজকর্ম করছে, কিংবা তার যেটা ইচ্ছা হচ্ছে সে করছে। এইবার আমার এখানে একটা কথা বলার ব্যাপার আছে, এইবার যখন তাদেরকে ট্রোল করা হচ্ছে, হয়তো সে এমন কিছু একটা পোশাক পরেছে, বা এমন কিছু কথা বলেছে, বা এমন কিছু হয়তো অ্যাক্টিভিটি, মানে মানুষ তো ভুল ধরার জন্যই বসে আছে, সে আজ কেন, সারা জীবন ধরেই হচ্ছে। এবারে হচ্ছে কি, যে আমাকে মাথায় রাখতে হবে যে আমার কিন্তু, যেমন লোকে আমাকে প্রেস করবে, আমাকে যদি সেটা নিয়ে আবার কেউ কোনো কিছু নেগেটিভ কথা বলে, সেটা কিন্তু আমাকে সেভাবে ওইখানেই ওটা স্টপ করতে হবে। মানে আমি যদি খুব অ্যাডভান্স হয়ে আমি আমার সমস্ত কিছু কাজ দেখাচ্ছি লোককে ওপেন ভাবে, তাহলে আমাকে মনে রাখতে হবে আমাকে ভালো বলার সাথে সাথে নেগেটিভ কমেন্টও আসবে, যেটা আমাকে নর্মালি অ্যাকসেপ্ট করতে হবে। সেটা নিয়ে বসে কান্নাকাটি করে, আমি অনেককেই দেখেছি ভ্যাবা করে কান্নাকাটি করে, এটা হয়েছে আমার সাথে, ওই হয়েছে, আমাকে এই কথা বাজে কথা বলা হয়েছে। তুমি যখন একটা ওপেন জায়গায় আসছো, যেখানে তোমাকে বলা যেতে পারে সবাই মিলে দেখছে, তোমাকে কিছু জায়গা মাথায় রাখতে হবে যে এটা হবে, হতে পারে। আচ্ছা ধরুন সিনেমার কথা বলি, এই সিনেমাটা ঠিক এরকম হলো, ভালো লাগলো না, এটা এরকম হলে ভালো হতো। আমরা নিজেরাই হয়তো আমরা নিজেরা এত বেশি বুঝি না সিনেমার সম্বন্ধে, বাট আমরা বলি। কিছুদিন আগে একজন মডেল মেয়ে এসেছিল আমার কাছে,
তার বক্তব্য ছিল, দেখুন আমি তো শর্ট স্কার্ট পরে এগুলো দিয়ে ছবি দিই বা আমি এগুলো করি, তার বিষয়টা কি খুব নর্মাল, আমাকে অনেক কিছু শুনতে হয়। তার কাছে আমার কাছে এই কথাটাই ছিল যে তুমি এটা ভেবেই নেমেছো যে আমি শর্ট স্কার্ট পরে করবো, তাহলে সেরম কমেন্ট পাবে, শাড়ি পরে করলে তুমি সেরম কমেন্টস পাবে। মানে একটা কথা আপনাকে বলি, কিছুদিন আগেই মমতা শঙ্করের পদ্মশ্রী পাওয়া নিয়ে, হ্যাঁ পদ্মশ্রী নিয়ে একটা ভীষণ ব্যাপারটা খুব বাজে লাগলো। যদিও টপিকটা এক্ষেত্রে হয়েছিল যে উনি এই যে কমেন্টটা করেছিলেন, ওই কমেন্টটা কিন্তু অনেক আগে, আর পদ্মশ্রীর সঙ্গে ওই কমেন্টটার কিন্তু কোনো রিলেশন নেই, কিন্তু লোকে যখন ফেসবুকে শেয়ার করছে তখন এই দুটোকে একসঙ্গে জড়িয়ে করছে কাজের জন্য। হ্যাঁ, না না অবশ্যই নয়, কারণ তার কাজ তো অন্যরকম, এবং অবশ্যই আমরা জানি তার প্রতিভা কিরকম সেটা আলাদা, এবং সেই মানুষটাও আলাদা, সেটাও অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমরা করতে পারি না। আমরা সমাজে ভাবি যে নারী, আমি একটু অন্যরকম ভাবে শাড়ি পরতে পারি, সেটা আমার চয়েস, আমি একটা হাতে সিগারেট নিয়ে দাঁড়াতে পারি, সেটা একদম ব্যক্তিগত চয়েস। এইবার ওই ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করিয়ে, ওয়াই ল্যাম্পপোস্ট? আপনাকে একটা কথা বলি, যেহেতু আমি সেক্স ওয়ার্কার নিয়ে বহু বছর কাজ করেছি, এই ল্যাম্পপোস্ট অ্যান্ড সেক্স ওয়ার্কার কোথাও একটা সামহাও কিন্তু ব্যাপারটা ওরকম আছে। প্রত্যেক মানুষ যারা রাস্তায় দাঁড়ায় তারা কিন্তু সেক্স ওয়ার্কার না। সেক্স ওয়ার্ক কাজটা একটা মানুষ তার নিজের শরীরের বদলে তার সংসারকে চালাচ্ছে, সেই বিষয়টাও কিন্তু ডিফারেন্ট। ফলে মানুষ যা খুশি বলে দিতে হবে, কিন্তু যে এই সমালোচনা বা এটা গ্রহণ করছে তাকে বুঝতে হবে যে তার ভাবনা চিন্তার সাথে সবার মিল হবে না। এটা কিন্তু নিজের একটা মানসিক ব্যাপার। মানে তখন যদি আমি একেবারে কষ্ট পেয়ে গলে যাই, কারণ আমি যখন স্ট্যান্ডটা নিয়েছি, আমি নিশ্চয়ই সেই জায়গাটা বুঝেই নিয়েছি, সেই জায়গাটা আমার দাঁড়াতে হবে। এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে একটা স্বচ্ছতা থাকা দরকার। এবার আসছি আমরা সেই প্রসঙ্গটায়, যে প্রসঙ্গটা আজকাল মানুষ খুব ভুগছে, সেটা হচ্ছে যে আজকের দিনে প্রায় বাড়িতেই একজন করে ক্রিয়েটারের জন্ম হচ্ছে, লাইক মি। আর এবার জিনিসটা যেটা হচ্ছে যে এই যে তারা যখন দেখছে ভিউজ আসছে না, তারা এক্সট্রিম স্টেপস গুলো নিচ্ছে, মানে এটাকেই তারা জীবন মনে করে নিচ্ছে। লাইক আমার ইউটিউব চ্যানেল, আমার যদি কোনো ভিউজ না আসে তাহলে আমার জীবনটাই ব্যর্থ। বা এই জিনিসটা আমি বলতে পারি, আমি যদিও আমি সাইকোলজিস্ট নয়, বাট অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আমি একটা জিনিস খুব নোটিস করি যে তারা খুব ইনসিকিউর সামান্য সামান্য বিষয়। তো এই যে ইনসিকিউরিটিটা রয়েছে, যেটা কজ টু গিয়ে ডেথ হচ্ছে, তো এইটার নেপথ্যে কি থাকে? কারণ আপনি যখন একজন ইনফ্লুয়েন্সার হন, বা আপনি একটা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, আপনি গায়ক হন বা অভিনেতা হন বা যাই হোক, নির্দেশক বা হোয়াট এভার, তো এই তারা তখনই সমাজের কাছ থেকে একটা শ্রেয় বোধ পেয়ে যাচ্ছে। মানে সবার যে কেউ একটা ইনফ্লুয়েন্সার হোক বা কেউ যদি একখানা অভিনেতা বা কিছু হয়, তো সেক্ষেত্রে সবাই তাকে একটা অন্য চোখে দেখা শুরু করে দেয়। এবার তাদের ক্ষেত্রে এই আত্মহননের পথ বেছে নিতে হয় কেন তাদেরকে? কারণ তাদের আত্মহননের কেসগুলো খুব ফেমাস হয়ে যায়। যেমন সুশান্ত সিং রাজপুতের যে কেসটা হয়েছিল, সেই কেসটা আমরা সবাই জানি। এবং এই জিনিসটা তাদেরকে বেছে নিতে হয় কেন, আপনার কি মনে হয়? আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা প্ল্যান এ প্ল্যান বির কথা বলেছিলাম। এবার সমস্যাটা হচ্ছে, যখন আমার পরিচিতি বাড়ছে, আমি একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিংবা আমার বেশ নাম হচ্ছে একজন ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, বা যা কোনো ইনফ্লুয়েন্সারদের ভীষণ একটা প্রভাব দেখতে পাই, আমরাও খুব এনজয় করি অবশ্যই তাদের অ্যাক্টিভিটি, তাদের কাজকর্ম দেখে। কিন্তু কোথায় সমস্যাটা হয় বলুন তো, যে আমরা ভাবি যে চিরকালই একই থাকবে, মানে পার্মানেন্ট বলে কিছু না, মানুষই পার্মানেন্টলি থাকবে না, তো সবকিছু পার্মানেন্ট না। তো আমাদের একটা প্ল্যান বি মাথায় রাখতে হবে, যে এইটা যদি আমার এরকম ডাউন হয়, কোথাও আমি একটা জায়গা রাখবো। এবার আমি আপনাকে বলি যে অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেও তাই। বেশ কিছুদিন ধরেই মানে অনেকেই বলছেন, অনেক অভিনেতা অভিনেত্রী বলছেন যে অর্থনৈতিক অবস্থা বা কাজ পাওয়া যাচ্ছে না। দেখুন, অনেক রকম মানুষ এখন অনেক রকম ভাবে কাজ করছেন, এবং এখন অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেক বেশি বেড়ে গেছে। তারা অনেক রকম ভাবে হয়তো পড়াশোনা করতে করতেই, মাধ্যমিক পরীক্ষা দিতেই সে অভিনয় জগতে চলে এলো, এবং তার পরবর্তীকালে হয়তো সে ফেমাস হওয়ার পর কিছু সময়টা ব্রেক হয়ে আবার কম বয়সীরা আসছে। এই যে প্ল্যান বিটা একটা ভাবা, যে প্ল্যান এরপর আমাকে প্ল্যান বিটা ভাবতে হবে, যে এরপরে আমার একটা কিছু ভাবা দরকার, ভাবা প্রয়োজনীয়, সেটার একটা অভাব হয়। মানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে আমি খুব ফেমাস একজনকে জানি, যিনি সব ক্ষেত্রেই খুব ফেমাস ছিলেন, কিন্তু তিনি আত্মহননের পথ বেছে নেন। এটা বেশ অনেক বছর আগের কথা। নৃত্যশিল্পী, যথেষ্ট
শিক্ষকতা করতেন, কিন্তু তিনি আত্মহননের পথ বেছে নেন। তার মা তার কিছুদিন আগেই মারা গেছিলেন। তো একাকিত্ব আর ভালো লাগছে না, জীবনটার সাথে মানাতে পারছি না। আর আমি দেখেছি হাইলি যারা খুব ইন্টেলিজেন্ট হন, হাইলি, তারা অনেক সময় এই আত্মহননের পথ বেছে নেন। তাদের মনে হয় যে এরপর আমার বোধহয় আর কোনো প্রয়োজন নেই, এটার পর আর আমার দরকার নেই, ব্যাস এইটুকুই আমি। সেটা না, নিজেকে বোঝানো বা করা এটা একটা অন্যরকম ইন্টেলিজেন্স, এটা একটা অন্যরকম পাওয়ার। এই মৃত্যুগুলো একদম অন্যরকম, হঠাৎ মৃত্যু, ভাবনা চিন্তা করে সুইসাইড, এবং মনে হয় যে আমার আর প্রয়োজন নেই। এই ভাবনা চিন্তাগুলো খুব আলাদা। আমি এখানে একটু অ্যাড করি, আপনি দেখবেন বিভিন্ন বয়সে কিন্তু সুইসাইড হয়। মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যারা প্রৌঢ়, তারাও দেখবেন হয়তো মনে হচ্ছে যে না আর আমি থাকতে পারছি না, পারিবারিক সমস্যা হচ্ছে, এইসব ভাবনা চিন্তা করেও তারা সুইসাইড করে। ছোট বয়সে করছে, মাঝবয়সী করছে, বিবাহিত, তাদের মধ্যে ফ্যামিলি কোনো ডিসপিউট হলো, থাকতে পারছি না, সুইসাইড করছে। দেখবেন মানে বিষয়টা অন্যরকম। কেউ আর প্ল্যান বির ওপর ভরসা করতে পারে না, কোথাও ওই যে নিজের ওপর কনফিডেন্স বা ট্রাস্টের অভাব। এতক্ষণ ধরে আমরা সমাজের বিভিন্ন স্তর নিয়ে কথা বললাম, যে কেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে। এটি কেস আমার কাছে খুব ইন্টারেস্টিং, এবং এটা হয়তো ভবিষ্যতেও থাকবে। বুড়ারি কেস কে জানে না, ভারতবর্ষে সবাই প্রায় জানে। এবং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বুড়ারি কেসে মানে একজনের কথায় সমস্ত পরিবার আত্মহননের পথ বেছে নেয়। এটাকে আপনি কি বলবেন? অন্ধবিশ্বাস বা ব্ল্যাক ম্যাজিক, বা মানে কি এর ব্যাখ্যাটা কি মনোবিজ্ঞান? 2018 সালের বুড়ারি যে কেসটা হয়েছিল, সত্যি বলতে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। এবং মনে আছে যে এই যে আমরা বললাম যে অন্ধবিশ্বাস, বিশ্বাস না সমস্যা না কোনো কিছু ভাবনা চিন্তা, যাতে 11 জন, মানে একদম ছোট 15 বছর বয়স এবং 80 বছর হয়েছে সব থেকে বয়স্কা যিনি ছিলেন, সবাই মিলে একসাথে মারা গেলেন। আমার কথাটা হতো যে, বা ভাবনাটা এলো যে হঠাৎ করে হুপটা আটকে গেল কেন? 80 বছর 15 বছর ডিফারেন্সটা ভাবুন, 11 জন, হঠাৎ করে কি ভাবনা চিন্তা বা কি প্রাপ্তি হতে পারে? এখানে দু রকম একটা আমি বিশ্লেষণ দিচ্ছি। একটা বিশ্লেষণে পেয়েছিলাম, ওখানে ওদের বাড়িতে যে বাবা ছিলেন, বাবা মারা যাওয়ার পর বড় ছেলের ওপর নানা রকম সমস্যা দেখা দিয়েছিল, যেটা পরবর্তীকালে জানা যায় তার কিছু মানসিক সমস্যা ছিল। সে মনে করতো তার বাবা তাকে বলছে, কথা বলছে, বা ওখানে হ্যান্ডরাইটিং পাওয়া গেছিল একদম ওর বাবার মতো, হুবহু বাবার মতো। তো বিষয়গুলো নিয়ে ভীষণ কনফিউশন ছিল। সেখানে কেউ আবার কিছুটা প্যারানর্মাল ভাবনা চিন্তা করছে, কেউ ভাবছে কোনো একটা কেউ একজন সাধু বা কেউ, বা হয় না যেটা হয় আমাদের দীক্ষাগুরু বা কেউ, তাদেরকে হয়তো মৃত্যুর পথ বেছে দিয়ে তুমি কিছু পুণ্য লাভ করতে পারো, এই ভাবনা চিন্তার বীজ বপন করা। বা আমি বলতে পারি কিছুদিন আগে আপনি ধরুন বুড়ারি কেসটা তো আবছা উত্তর পাওয়া গেছে, সব মিলিয়ে উত্তর পাওয়া গেছে যে এটা হতে পারে, মানে কোনো সেরকম কোনো স্যাঙ্গুইন হয়ে কেউ বলতে পারবে না যে এটার জন্য এটা হয়েছে। কিছুদিন আগে মা বাবা 2 মেয়েকে মেরে ফেলেছিল, তারা দুজনেই শিক্ষিত এবং চাকুরিরতা, যে কোনো একটাই পাপ পুণ্যের ব্যাপার হয়েছিল। আবার ছোট সন্তানকে তারা বলি দিল একজন, আমি সবই এটা কলকাতার বাইরে, যদিও ভারতবর্ষের মধ্যে, যে মেয়েটা অসুস্থ, তাকে বলি দিয়ে বা মেরে দিয়ে সে কিছু একটা মানে তার পুণ্য লাভ হবে। এইগুলোও তো হচ্ছে। বুড়ারি কেসটা না একদম আলাদা, মানে পুরো মিশ্র একটা ব্যাপার, যেটার কোনো রকম কোনো সমাধান হয়নি। কেউ বলতে পারেনি তাদের কোনো ঋণের সমস্যা ছিল না, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তারা সকলের সাথে কথা বলতো, মিশতো, কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। তো কিছু ঘটনা আমাদের পুরোপুরি ভাবনা চিন্তার বাইরে। সুশান্ত সিং রাজপুত কি করেছিল আমরা জানি না, আজ পর্যন্ত ধোঁয়াশা, জানি না। তো ওই যে কিছুটা ধোঁয়াশার আড়ালে কিন্তু আবার কিছু কিছু সামনে আসছে, যে অন্ধবিশ্বাস, যে এটা করলে তুমি এটা পাবে। তো এই বিষয়গুলো, যেটা একটা সিনেমা হয়েছিল যেখানে অক্ষয় কুমার ছিলেন, যেখানে একজন পুরুষ আর কি অনেকগুলো ছোট ছোট বাচ্চা নরবলি দিলে তার মধ্যে একটা পাওয়ার আসবে, আশুতোষ রানা ছিল। হ্যাঁ, তো এইগুলো, হ্যাঁ হ্যাঁ, এইরকম ব্যাপারগুলো একটু অন্যরকম টাইপের, যেগুলো ভীষণই সাইকোলজিক্যালি বলুন, ক্লিনিক্যাল সাইকোলজি বলুন, বা ধরুন বিজ্ঞান ভিত্তিক আলোচনা বলুন, কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে নেই। এবার আসি আমরা একটু সলিউশনের দিকে, বিকজ প্রবলেমস নিয়ে তো আমরা ডিসকাশন করলাম, এবং হয়তো আরো যত দিন যাবে আরো নতুন নতুন ধরনের সমস্যা তৈরি হবে।
আবার এটাও হতে পারে যে পুরনো সমস্যাগুলো তখন হয়তো চাপা পড়তে থাকবে, মানে হয়তো মিটে যেতে থাকবে সমাজ থেকে। এবার আমরা আসি তো সলিউশন কি, মানে কি করলে একটা মানুষ, মানে এই আত্মহনন তো একটা সমাজের জন্য একটা কাজ, কি করলে মানুষ এই কাজ থেকে মুক্তি পেতে পারে যদি আপনার মনে হয়, মানে এটা আমি বলতে চাইছি এটা সামগ্রিকভাবেই আপনি বলুন। সলিউশন শব্দটা ছোট, কিন্তু তার ব্যাপ্তিটা অনেকটা বড়। কি করতে হবে, কিভাবে সুস্থ সমাজ এবং কিভাবে মানুষকে কনফিডেন্স জাগাতে হবে, যে প্ল্যান বিটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইফে। এর জন্য প্রথম থেকেই বলবো যে আমি আগেও বলেছি একটা অ্যাওয়ারনেসের দরকার। এবার অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি বলুন তো, আপনি একটা টেবিলে বসে আছেন, এসি ঘরে বসে আছেন, সেখানে অ্যাওয়ারনেস করা মানে ধরুন 1-to-1 ডিসকাশনে অ্যাওয়ারনেস করা আর মাস অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরুন আমরা যে কাজগুলো করি, গভর্নমেন্ট স্কুলে যাই, কথা বলি, টিনেজ বাচ্চারা যারা একেবারেই ধরুন যাদের হোপলেস জীবন। কিরকম হোপলেস জানেন তো? বাবা মায়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়, মারপিট করে, সেই বাড়ির সন্তান, যা স্কুলটা হচ্ছে তাদের একমাত্র ভালো থাকার জায়গা। তাদেরকে আমরা পড়াশোনার সাথে সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাভয়েড করি। আবার ধরুন মা বাড়ি থেকে চলে গেছে, ঠিক পাড়ার উল্টো দিকেই তার বিয়ে হয়েছে, ছেলে মেয়েটি রোজ দেখছে তার মা নতুন বিবাহিতা, কিন্তু তাদের সাথে থাকে না। এই মানুষগুলোর জন্য কিন্তু আরো বেশি প্রয়োজন অ্যাওয়ারনেসের। আমরা ওই যে বললাম যে কোনো গন্ডি বা থাকবো না বদ্ধঘরে না করে, যদি ধরুন পাড়ায় পাড়ায় অ্যাওয়ারনেস করলাম, আপনি দেখবেন যে মনের কথা বলে যে আমাদের গভর্নমেন্ট পোর্টালটা আছে, একটা নাম্বার দেওয়া থাকে, সেখানে কল করতে বলা হয়। কতটা কল করে কতটা সলিউশন হয় আমার ঠিক আইডিয়া নেই, হয়তো হয়, কতটা হয় বলতে পারবো না, সেই আইডিয়াটা নেই। কিন্তু এই ব্যাপারটাই যদি পাড়ায় পাড়ায় করা হয়, স্কুল কলেজে করা হয়, ছোট ছোট বাচ্চাদের শেখানো হয়। এই যে ছোট ছোট বাচ্চা, ওরা ভাবি শৈশব মানে ওরা কিছু বোঝে না, কিন্তু তারা মহাসমুদ্রের মতো তাদের জ্ঞান। ওই যে রুট কজ, বাড়িতে কি সমস্যা হচ্ছে ম্যাডামদের গিয়েই বলে, তারা আমাকে এটা বলা হয়েছে, আমার গায়ে এই হাত দিয়েছে, বাবা মা এটা খায়, এই সিনেমা দেখে, তার শৈশবটা এরকম কাটে। মানে আমি কিন্তু বিশাল বড় হাই স্কুলের কথা বলছি, হাইফাই যে স্কুলগুলোতে। তাহলে সমস্যা সেখান থেকেই তার একাকিত্ব শুরু। আমি এরকমও দেখেছি যে ভালো পরিবার বলতে বাবা মা ভীষণই উচ্চশিক্ষিত এবং ভালো চাকরি করেন, সেই বাড়ির ছেলে হচ্ছে আইডিউ, মানে ইনজেক্টিং ড্রাগ ইউজার্স, যেটা আমি সাবস্টেন্স অ্যাবিউজ নিয়ে বলছিলাম। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন নিজের জীবনটাকে এভাবে শেষ করছো বা নিজেকে কষ্ট দিচ্ছ, বললো আমার তো জীবনে কিছুই নেই, বা আমার সবসময় ব্যস্ত, তো আমি আমার নেশাটাকে আমার বন্ধু বানিয়েছি। এই যে মানে কারোর উপর ডিপেন্ড করে বন্ধু বানানো মানে আমার সর্বনাশ টাকা। এই অ্যাওয়ারনেসগুলো যখন ছেলে মেয়েদের শেখানো হবে, স্কুল কলেজ সব জায়গায়, অবশ্যই অফিসেও নিশ্চয়ই। এবার কি করা যেতে পারে, কিভাবে তাদেরকে মোটিভেট করা যেতে পারে? আমার মনে হয় বাবা মার জন্য একটা আলাদা করে ওয়ার্কশপ করা উচিত, যেখানে তাদেরকে সম্পর্কর সাথে সাথে, হতেই পারে আপনারা হয়তো একসাথে থাকেন না, সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চার জন্য কতটা মেন্টাল হেলথের গুরুত্ব আছে সেটা তাদের বোঝানো, এবং তাদের জন্য অবশ্য। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, পজিটিভ ভাবা। আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলি, দেওয়ালের মধ্যে সবসময় পজিটিভ একটা কিছু লিখে রাখবেন। যেমন আপনার মনে আছে আমরা ছোটবেলায় বিবেকানন্দ স্বামীর বাণী বলতাম, বাণীগুলো আমাদের খুব এফেক্ট করতো, মনের মধ্যে বেশ একটা জোশ আনতো। আজকালকার দিনে সেগুলো কিন্তু হয় না। তো খুব পজিটিভ কিছু চোখের সামনে, ঘুম থেকে ওঠা বসা, এর মধ্যে ওইটা দেখলে খুব পজিটিভ একটা এফেক্ট হয়। একটা এই প্রসঙ্গে বলবো যে আমাদের কিছু কিছু মানুষের মত এটা, যে আগেকার দিনে সমাজ অনেক ভালো ছিল, তারা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকতো, এবং ধরে নিন বিভিন্ন জায়গায় মানে ঠাকুর দালান যেটা সোকল্ড বলা হতো, এবং সমস্ত মানুষের সেটা সমাগম স্থল ছিল, এবং সেখানে হয়তো ঐশ্বরিক কিছু মানে ধরে নিন ঠাকুরের পাঠ হচ্ছে বা ইয়ে হচ্ছে, এবং সমাজ সেখানে একত্রিত হতো। আজকে সমাজ অনেক বিভক্ত। তো ডু ইউ থিঙ্ক মানে এই স্পিরিচুয়াল প্র্যাকটিসেস গুলো আবার যদি থাকে মানুষের জীবনে, আবার কামব্যাক করে, তাহলে মানুষের এই যে একাকিত্ব বলুন বা একটা সমাজ, সুন্দর সমাজ গড়ে তোলা, এগুলো তৈরি হতে পারে? স্পিরিচুয়াল ব্যাপারটা আমাদের মধ্যে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, সেটা আমরা জানি। তবে জানেন তো, সবাই আবার এই স্পিরিচুয়াল ভাবনা চিন্তাতে বিশ্বাসী নন। ফলে মনে রাখবেন, আমরা তাদের সাথেই কানেক্ট হতে পারবো যারা এই স্পিরিচুয়াল ভাবনা চিন্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিংবা তাদের ইচ্ছার একটা জায়গা আছে যে আমি
মানে ঈশ্বর ব্যাপারটা আমার ক্ষেত্রে হচ্ছে এটা পজিটিভ কিছু, মানে ঈশ্বর আছেন কি না এই নিয়ে বিতর্কে যাব না, বাট আমরা যেমন ব্যাড উইশ বলি না, আমার সাথে ব্যাড উইশ হচ্ছে বা কিছু, গুড উইশ দুটোই আছে, নেগেটিভ পজিটিভ আছে, কালো সাদা আছে, রাত্রি আছে, সকাল আছে। এইভাবে যদি আমরা ভাগ করে বিষয়টাকে দেখি তাহলে মনে রাখবেন যে পজিটিভ একটা এনার্জি যায় যেটা আমাকে টানবে। এবার আগে যতটা আমরা বাড়িতে পুজো আচ্ছা বেশি হতো বা অনেক বেশি কানেক্টেড ছিলাম, এখন সবাই তো একটু বিভক্ত হয়ে গেছে, যেটা বললেন আপনি, সমাজ বিভক্ত, ভাবনা চিন্তা বিভক্ত, বাচ্চা ছেলেমেয়েরা তারা অনেকেই হয়তো এই ঈশ্বরের বিশ্বাস তাদের কাছে নেই, কিন্তু ঈশ্বর না, আমার বক্তব্য একটা পজিটিভ এনার্জি যেটা তোমার মনকে এনহ্যান্স করতে পারে, তোমাকে অন্যরকম ভাবে ভাবতে পারে। এবার ধরুন একসাথে বসলাম সবাই মিলে, হয়তো কেউ যদি ঈশ্বরের প্রতি হয় তাহলে আমি হয়তো ওম কথাটা বললাম, ব্রিথ ইন ব্রিথ আউট করলাম, যে ব্রিথ হোল্ড আউট, এগুলো করে অনেকটা রিল্যাক্সেশন হতে পারে। বা ধরুন মাথার মধ্যে এইরকম করে রিল্যাক্সেশন হতে পারে। এটা সবাই মিলে যদি একসাথে বসে একটা বেশ স্কুল বা অন্য জায়গায় এদেরকে বসিয়ে শেখানো হয়, বা একটুখানি ডিস্টার্ব লাগছে আমি এগুলো একটু করি, বা হাত পা ছেড়ে রিল্যাক্স 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 বলি। অ্যাপার্ট ফ্রম স্পিরিচুয়ালিটি, যারা স্পিরিচুয়ালিটি বিশ্বাস করে তাদের জন্য অন্য কথা, আর যারা অন্যরকম ভাবে পজিটিভ এনার্জি তাদেরকে আমি দিতে পারি, এরা এভাবেও এটা যদি মনের মধ্যে আনতে পারে বা অ্যাডাপ্ট করতে পারে তাহলে অনেক পজিটিভ একটা জায়গা ইম্প্যাক্ট হতে পারে। আর কি কি পন্থা থাকতে পারে মানে মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে? যেমন আপনি একটি থেরাপির কথা বলেছিলেন, ড্যান্স থেরাপি, যদি সেটা নিয়েও কিছু বলেন। এছাড়া সিনেমা, বই, এগুলি কোনোভাবে কি আমাদের এই হীনমন্যতা বা বলতে পারেন যে আমাদের জাগরুকতা ফিরিয়ে আনতে পারে? ঠিক, যেগুলো ধরুন দৈনন্দিন জীবনের সাথেই যুক্ত আছে এবং সেগুলোকে যদি ওই আমরা একটু আবার ওই নাড়াচাড়া বা একটু ব্রাশ আপ করি তাহলে আমরা ভালো থাকতে পারি। এক হচ্ছে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া। ছোটবেলাটা মনে করুন, ছোটবেলাটা আমাদের জন্য খুব ইউনিক, মানে ওই স্মৃতিটা আমাদের খুব কাছে টানে। যখন আমরা কোনো কর্পোরেট মিটিং বা কর্পোরেট ওয়ার্কশপে যাই, তাদেরকে আমরা একটা কাজ করাই, সেটা হচ্ছে বোট মেকিং। আপনাদের সবাইকে একটা করে রঙিন কাগজ দিলাম, এবার আপনার ছোট ছোট করে নৌকো বানান, ফুল বানান, প্লেন বানান, এগুলো ওড়ান। এগুলোতে একটা অন্যরকম ফিলিংস। যেমন সিনেমা, যেই সিনেমা আপনি দেখতে ভালোবাসেন, ছোটবেলায় আপনার বেস্ট সিনেমা কি হয়েছে? অনেকে বলেন ফেলুদা আমার খুব পছন্দের সিনেমা, অনেকে পথের পাঁচালী বলেন। এইগুলো ছোটবেলায় যেমন দেখেছেন, এই বয়সে এসে দেখলে একটা অন্যরকম একটা ফিলিংস দেখা যায়। তো আমরা কি করি, কিছু কিছু জিনিস বা কিছু থেরাপি মাধ্যমে যে ভালো থাকার উপায়গুলোকে চোখের সামনে রয়েছে, জাস্ট সামনে এগিয়ে দিই। ডান্স থেরাপি বা মুভমেন্ট থেরাপিটা খুব গুরুত্বপূর্ণ। বহু বছর আমি ডান্স করেছি এবং বর্তমানে আমি এইটা নিয়ে থেরাপি নিয়ে কাজ করছি। বডি মুভমেন্ট আমাদের শরীরকে খুব ভালো লাগে। যেমন আপনি বসে আছেন, আপনার মনে হচ্ছে যে, চিন্তা করুন আপনি সমুদ্রের জলের কাছে গিয়ে এই সমুদ্রের জল আপনি পাশে এরকম ফিল করছেন, টাচ করছেন সমুদ্রের জল, কিরম লাগছে, ঠান্ডা লাগছে, এটা পাহাড়, এখানে হাওয়া, এই ফিলিংসগুলো বডি মুভমেন্টের মাধ্যমে করলে একটা ভীষণ রিল্যাক্সিং অনুভূতি জাগে। আর সিনেমার ক্ষেত্রে বলবো একটা খুব মানে হাস্যকর বিষয়, আপনারা হয়তো হেসে উঠবেন, যখন দেখবেন খুব ডিপ্রেসড আছেন, মন খারাপ লাগছে, দয়া করে একটুখানি মানে হিন্দি সিনেমা অনেক আছে না, গোবিন্দা, অক্ষয় কুমারের অ্যাক্টিং করেছেন, প্রচুর পরেশ রাওয়াল, প্রচুর হাসির সিনেমা যেগুলো ভীষণ মন ভালো রাখে, মানে আমি নিজে ট্রাই করেছি। আর যদি একটু সিরিয়াস বিষয় বলি, যে এগুলো নিয়ে আপনারা মুভি দেখতে পারেন, প্রিজনার বলে একটা মুভি আছে, খুব ভালো লেগেছিল আমার, আপনারা ওটা দেখতে পারেন। তারপর শশাঙ্ক রিডেমশন, যেই মুভিটা অস্কার পেয়েছিল, এবং হারিয়ে যাওয়া আবার নতুন করে নিজেকে ফিরে পাওয়া, এই দুটোর মাঝে কিভাবে একজন মানে দেখলো, দুটো মানুষ সমাজকে দেখলো, সেটা ভীষণ একটা ভালো সিনেমা, ভালো লাগতে পারে। আমার মনে হয় ডিজনিল্যান্ডের মুভিগুলো খুব ভালো লাগে, আমার গুড ডাইনোসর মুভিটা খুব ভালো লাগে। যদি মনে হয় ওই মুভিটা আপনি দেখতে পারেন, মজা লাগবে, ভালো লাগবে। আমার মনে হয় নার্চার করুন নিজের ভালো লাগাগুলো। মানে আমি বড় হয়ে গেছি মানে আমার পুরো বাধাপ্রাপ্ত, আমি এটা করতে হবে, আমি সেটা করবে না, নার্চার করুন আপনার ছেলেবেলাগুলো, দেখবেন আপনি অনেকটা ভালো আছেন। ডিজনি মুভিগুলো কিন্তু ভীষণ ভালো, মানে মন ভালো রাখে। এবং আমি কয়েকটা মুভির নাম আপনাদের বলবো, মানে এগুলো খুবই কমন, যেগুলো আমরা ছোটবেলাতেই দেখেছি। আর গুড ডাইনোসর মুভিটা দেখবেন, অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, বাচ্চাদের সাথে অবশ্যই, নিজেকেও অবশ্যই এনহ্যান্স করার জন্য। আর ওয়াই একটা মুভি আছে, সেটা দেখতে পারেন।
দেন আমার যেটা ভালো লেগেছিল লায়ন কিং, একটা কত কিছু শেখার, বাবা কিভাবে তাকে গাইড করছে, বাবা চলে গিয়েও গাইড করছে, এরকম ছোট ছোট জিনিসগুলো, মানে খুব ছোট জিনিস। ধরুন ঘাসের মধ্যে আপনি হেঁটে চলেছেন, ভাঁড়ে 1 কাপ চা নিয়ে, গঙ্গার পাড়ে বসেছেন, 2টো বাচ্চা জলের মধ্যে স্নান করছে আপনি দেখছেন, এইগুলো আপনার মারাত্মক ডিপ্রেশন কাটাতে পারে। খুবই তুচ্ছ মনে হবে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মা তার শিশু মানে বাচ্চাকে কোলে নিয়ে, দেখবেন অনেকেই তো রাস্তায় থাকেন, তারা নিয়ে বসে আছেন, চুল আঁচড়ে দিচ্ছে, কথা বলছে, এগুলো আমাদের ভীষণ ভালো লাগে। মানে হাতের কাছেই ভালো লাগা, শুধু একটুখানি নিজের কাছে গুছিয়ে নিয়ে নেওয়া। আমরা প্রায় শেষ অংশে এসে উপনীত হয়েছি। আর ব্যক্তিগতভাবে বলতে গেলে এই পডকাস্টটি মনের দিক থেকে আমার খুব কাছে। আমরা প্রায় কম বেশি কেউ না কেউ এই যে আত্মহনন বা সুইসাইড, এই ঘটনার সাক্ষী থেকেছি। এবং আশা করি এই পডকাস্টটি আজকে না হোক বা কালকে বা ভবিষ্যতে মানুষের কাছে কিছু মাত্র আশার আলো আনবে। যাই হোক, দিদি, আমরা অনেকক্ষণ থেকে এই 4টি বইকে আমরা পাশে রেখেছি, আপনারই লেখা 4টি বই। তার মধ্যে মন বলতে চায় আমার নিজের পড়া, এবং অসাধারণ। মানে মন বলতে চায় পড়তে গিয়ে আমার ব্যক্তিগত অনুভব আমি বলছি, আজকাল লোকে ওয়েব সিরিজের মধ্যে একটা থ্রিল খুঁজে পায়, আমি মন বলতে চায়ের মধ্যে থ্রিলটা খুঁজে পেয়েছিলাম। এক একটি ঘটনা এমনভাবে বুকে এসে লাগে। তো যাই হোক, আপনি যদি এই 4টি বই সম্পর্কে একটু কিছু যদি বলেন। বই হচ্ছে আমার খুব মনের কাছের জায়গা, এবং খুব ছোটবেলা থেকে আমি বই লিখতে, মানে বই লেখা মানে বলছি ছোটখাটো লেখা যেগুলো পরবর্তীকালে বই হিসাবে ছাপবো ভেবেছিলাম। যখন পরবর্তীকালে কাউন্সেলিং নিয়ে কাজ করলাম, মানুষ চিনতে শিখলাম, মানুষের মন চিনতে শিখলাম। তো 2024-এ দ্য ক্যাফে টেবিল পাবলিকেশনের সাহায্যেই মন বলতে চাই আমার বইটা। এখানে অনেক রকম কেস হিস্ট্রি বর্ণনা করা আছে। যারা আমার সাথে কাজ করেছেন তারা আমাকে বলেছিলেন, যারা ক্লায়েন্ট আমার, যে দিদি প্লিজ আমাদের সম্বন্ধে একটু লিখুন, মানুষ যাতে জানতে পারে। এটা আমার একটা মোটো ছিল। সেক্স সিক্রেট ডিজায়ারটা একটা ডার্ক, বলা যেতে পারে ডার্ক সাইকোলজির উপর আমি কাজ করেছি, যেখানে মানুষের ডিজায়ারগুলো মানুষকে ইনফ্লুয়েন্স করে অনেক কিছু কঠিন কাজ করার। আমরা জানি বর্তমানে অনেক রকমের অনেক কিছু হচ্ছে, মার্ডারগুলো যেভাবে হচ্ছে, তো সেক্স কিভাবে এগুলো মোটিভেট করে, অদম্য ইচ্ছা, এই বিষয়ে আমার এই বইটা। আর অবশ্যই আমার খুব মনের কাছের বই হচ্ছে হিটলারের সম্বন্ধে, হিটলারের সাইকোলজি, এটা আর কি। যে আমরা তো হিটলারকে বরাবরই সবাইকে খারাপ ভাবি, খারাপ মানুষ সে, কিন্তু তার ছোটবেলা অন্যরকম ছিল, তার ভাবনা অন্যরকম ছিল। তো এখন যদিও পৃথিবীতে প্রচুর হিটলার, তখন কিন্তু তাও আমরা হিটলারকেই খারাপ মানুষ হিসেবে দেখি। কৈশোরের ডায়েরি বইটা আমার পাবলিকেশন হচ্ছে ঘরে বাইরে, আর এটির বর্ষাক পাবলিকেশন। কৈশোরের ডায়েরিটা আমি রিসেন্ট লিখেছি, যেখানে একটি ছেলে, একটা অ্যাডোলেসেন্স বাচ্চার জীবনে পরিবর্তন, এবং আমরা রিহ্যাবে রেখে একটা সুস্থ পরিবেশ দিতে পারি, কিভাবে মানুষটা আবার নতুনভাবে এগোতে পারে। এর মধ্যেও সুইসাইডাল থটস ছিল, তার সত্ত্বেও এগিয়েছে, তার উপর আমার বই। তো আমার বইগুলো পুরোটাই মনের ওপর, মানুষকে নিয়ে কাজ, আবার সেই জন্য মন নিয়ে কাজ। তো আমাদের পডকাস্ট এখন প্রায় শেষ। এবার থেকে আমাদের এটি আমাদের 25তম পডকাস্ট ছিল, এবং এই 25তম পডকাস্টের শেষ থেকে আমরা একটা নতুন প্রথা শুরু করতে চলেছি, যে যিনি অতিথি তার কাছ থেকে কিছু আশীর্বাদ বাণী, কারণ আমরা খুবই ছোট, তো সেই হিসেবে তার কাছ থেকে লিখিতভাবে নেওয়া লিখিত আশীর্বাদ। তো আমি সুমনাদিকে অনুরোধ করব, প্লিজ আপনি যদি কিছু লেখেন আমাদের এবং বন্ধুরাকে নিয়ে বা আমাদের অনুষ্ঠানকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ সুমনাদিকে, আর এইটা উনি আমাদেরকে লিখে দিয়েছেন। আশা করি আমাদের এই পডকাস্টটি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ অনেক কষ্ট করে এই পডকাস্টগুলি আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, এই ব্যাক এন্ডের স্টোরি কেউই জানে না, এবং সেই কারণে আপনাদের কাছ থেকে বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের ভিক্ষা চাইছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য প্রার্থনা করছি। নমস্কার।